সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে সেগুলো দেখো। সাহিত্য মেলা বই থেকে তোমাদের গদ্য থেকে থাকবে জেলখানার চিঠি, আদাব, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শুভা পরাজয়, টিকিটের অ্যালবাম, এইগুলো। এছাড়া পদ্য থেকে শিকল পড়ার গান, স্বাধীনতা, ঘুরে দাঁড়াও, মাসি পিসি, লোকটা জানলই না, এইগুলো। ঠিক আছে, পথের পাঁচালী বা তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে সেখান থেকে ঊনবিংশ থেকে সপ্তবিংশ পরিচ্ছেদ পর্যন্ত। নেক্সট হচ্ছে ব্যাকরণ বই থেকে দেখো ক্রিয়ার কাল, সমাস, সাধু ও চলিত, এগুলো। নির্মিত অধ্যায় থেকে তোমাদের পত্র রচনা আর প্রবন্ধ রচনা। ঠিক আছে, এইগুলো থাকবে তোমাদের থার্ড ইউনিট টেস্টের বা ফাইনাল এক্সামে তোমাদের সিলেবাসের মধ্যে। এবার দেখো তোমাদের নাম্বার বিভাজনটা কীরকমভাবে করা হবে। এই পরীক্ষায় তোমাদের যে পূর্ণমান সেটা হচ্ছে 70 নম্বর এবং সেখানে 2 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। দেখো, তোমাদের প্রথমে হচ্ছে 11টি MCQ প্রশ্ন দেওয়া থাকবে। এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর এখান থেকে তোমাদের নির্বাচন করে লিখতে হবে। এই 11টি প্রশ্ন হচ্ছে তোমাদের গদ্য থেকে থাকবে 3টি, কবিতা থেকে থাকবে 3টি আর ব্যাকরণ থেকে থাকবে 5টি। এরপর থাকবে 13টি ASIQ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর মানের এক কথায় উত্তর লিখতে হবে এগুলোর। গদ্য থেকে থাকবে 3টি, কবিতা থেকে থাকবে 3টি, পথের পাঁচালী যে সহায়ক পাঠ সেখান থেকে থাকবে 2টি আর ব্যাকরণ থেকে থাকবে 5টি। ওকে, এরপর দেখো তোমাদের গদ্য থেকে 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2 2 4 নম্বর, এবং কবিতা থেকেও 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2 2 4 নম্বর। পথের পাঁচালী থেকে একটা 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, এরপর আবার দেখো গদ্য থেকে তোমাদের 2টি 5 নম্বর মানের প্রশ্ন থাকবে বা 5 নম্বর মানের প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে। ঠিক আছে, 5 দুগুণে 10 নম্বর। কবিতা থেকেও তাই 2টি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং পথের পাঁচালী যে সহায়ক পাঠ সেখান থেকে একটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং নির্মিত অধ্যায় থেকে তোমাদের 6+4 অর্থাৎ প্রবন্ধ রচনা আর পত্র রচনা, তার জন্য থাকবে 6+4 = 10 নম্বর। ওকে, তো এরকম করে তোমাদের টোটাল 70 নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়া হবে। ওকে, ফাইনাল পরীক্ষা, এবং সেখানে 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। দেখো, গদ্য থেকে টোটাল হচ্ছে তোমাদের 20 নম্বর থাকবে, কবিতা থেকেও থাকবে টোটাল 20 নম্বর, পথের পাঁচালী বই থেকে থাকবে টোটাল হচ্ছে 10 নম্বর। ওকে, একটা 5 নম্বর মানের প্রশ্ন, একটা 3 নম্বর মানের প্রশ্ন, আর একটা 2টি হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন থাকবে। আর ব্যাকরণ থেকে থাকবে কি 10 নম্বরে তোমাদের শর্ট প্রশ্ন। ঠিক আছে, MCQ আর ACQ 1 নম্বর মানের এগুলো 10 নম্বর, টোটাল 10 থাকবে ব্যাকরণ বই থেকে। তো এরকম করে তোমাদের 70 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ওকে, ফাইনাল পরীক্ষা। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইলগুলো পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। সেখানে কিন্তু ভিডিওর পাশে কিন্তু PDFগুলো দেওয়া থাকবে। তো ভিডিওগুলো দেখার পর তোমরা সেখান থেকে কিন্তু প্রশ্ন এবং উত্তরগুলো PDF থেকে পড়ে নিতে পারবে। ওকে, তো দেখো এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে 1 নম্বরে দেখো বহু বিকল্প প্রশ্নের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখুন। প্রথমে তোমাদের 11টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে দেখো আদাব শব্দের অর্থ দাঙ্গা, অত্যাচার, নমস্কার না আল্লাহ বা ঈশ্বর। তো আদাব এই শব্দের অর্থ হচ্ছে নমস্কার, অপশান গ এখানে সঠিক উত্তর হবে। এবার দেখো 2 নম্বর লোকমান্য তিলক কারাবাসকালে যে গ্রন্থের আলোচনা লেখেন তা হলো আনন্দ মঠ, বিপ্লব ও বিপ্লবী, রামায়ণ না গীতা। তো লোকমান্য তিলক কারাবাসকালে যে গ্রন্থের আলোচনা লেখেন সেটা হচ্ছে গীতা, অপশান ঘ এটা সঠিক উত্তর। 3 নম্বর হচ্ছে গোসাইদের ছোট ছেলেটির নাম রাজাপ্পা, নাগরাজন না প্রতাপ না রঞ্জন। তো গোসাইদের ছোট ছেলেটির নাম এখানে হবে প্রতাপ, অপশান গ এটা। 4 নম্বর দাগে স্বাধীনতা কবিতায় স্বাধীনতা হলো একটা শক্তিশালী বীজ প্রবাহ, ইংরেজদের হাত থেকে মুক্তি, অজ্ঞানতা না ভীরুতা। তো স্বাধীনতা কবিতায় স্বাধীনতা হচ্ছে একটা শক্তিশালী বীজ প্রবাহ। দেখো 5 নম্বর দাগে শিকল পড়ার গান রচনাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া গৃহীত, ঠিক আছে, তা হলো অগ্নি বীণা, বিষের বাঁশি, সাম্যবাদী না সর্বহারা। তো এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে বিষের বাঁশি, এই কাব্যগ্রন্থ থেকে শিকল পড়ার গান রচনাটি নেওয়া হয়েছে। ঠিক আছে, 6 নম্বর সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে যাক গ্রামে গ্রামান্তরে, শহরান্তরে, বনে বনান্তরে না কলকাতায়। তো সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে যাক বনে বনান্তরে, অপশন গ একটা এখানে সঠিক উত্তর। এরপর 7 নম্বর দেখে সমাস করে যে নতুন পদটি গঠিত হয় তাকে বলেন সমস্তমান পদ, ব্যাস বাক্য, সমস্ত পদ না পূর্ব পদ। তো সমাস করার পরে যে নতুন শব্দ পাওয়া যায় তাকে বলা হয় সমস্ত পদ। 8 নম্বর দেখে আমি বই পড়ি এই বাক্যের ক্রিয়া বিভক্তি হলো এখানে আ, মি, হ্রস্বই আর পর। তো আমি এই বই পড়ি এখানে এই বাক্যের ক্রিয়া বিভক্তিটা হচ্ছে হ্রস্বই হবে। ঠিক আছে, দেখো 10 নম্বর ক্ষয়ে চড়ে যে খেচর, এটি হলো
অলোপ বহুব্রীহি সমাস, অলোপ উপপদ তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস না বাক্যাশ্রয়ী সমাস। তো ক্ষয়ে চড়ে যে এটা খেচড়, এটি হচ্ছে একটা অলোপ উপপদ তৎপুরুষ সমাস। অপশান ক্ষয়েরটা সঠিক উত্তর। এরপর 11 নম্বর দাগে সে বই পড়তে থাকবে, বাক্যটি হলো ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান, ঘটমান ভবিষ্যৎ নিত্য বর্তমান। তো সে বই পড়তে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎ, ঠিক আছে, ভবিষ্যতে এটা ঘটনাটা ঘটতে থাকবে, তাই এটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। এরপর দেখো 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে এবং 13টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2-1 নম্বর দাগে রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন কোথায় ছিল? তো রঞ্জনকে সবাই যখন হন্যে হয়ে খুঁজছিল তখন রঞ্জন সিকিমের পোলিংয়ে মাউন্ট পানডিম হোটেলে ছিল। 2 নম্বর নাগরাজনের ছোট বোনের নাম কি? তো নাগরাজনের ছোট বোনের নাম হচ্ছে কামাক্ষী। এরপরে প্রশ্ন 2-3 নম্বর স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, এখানে স্ত্রী পুরুষ কে কে? তো এখানে স্ত্রী পুরুষ বলতে শোভার পিতা বাণীকণ্ঠ ও মাতাকে বোঝানো হয়েছে। 2-4 নম্বর ঘুমপাড়ানি মাসি পিসি কখন ছাড়া কাপড় কাচে? তো ঘুমপাড়ানি মাসি পিসি খুব ভোরবেলায় ছাড়া কাপড় কাচে। নেক্সট প্রশ্ন দেখো 2-5 নম্বর লোকটার ইহকাল পরকাল গেল তা কিভাবে পেরিয়ে গেল? তো বাম দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে লোকটার ইহকাল পরকাল পেরিয়ে গেল। এরপর দেখো 2-6 নম্বর কাজী নজরুল ইসলাম শিকল পরাকে ছল বলেছেন কেন? তো কাজী নজরুল ইসলাম শিকল পরাকে ছল বলেছেন ভারতবাসীর মন থেকে শিকল পরার ভীতি দূর করার জন্য। 2-7 নম্বর বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? তো বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন থেকে বাক্যাশ্রয়ী সমাস বলে। 2-8 নম্বর ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ দাও একটি। তো আমরা আগামীকাল বেড়াতে যাব, এটা হচ্ছে একটি ভবিষ্যৎ অনুজ্ঞার উদাহরণ। 2-9 নম্বর মান্য চলিত বাংলার সংজ্ঞা দাও। দেখো কলকাতা শহর সহ ভাগীরথীর উভয় তীরবর্তী অঞ্চলের ভদ্র ও শিক্ষিত সমাজের কথ্য ভাষাকেই মান্য চলিত ভাষা বলা হয়। এরপর হচ্ছে সাধু ও চলিতের একটি পার্থক্য লেখন। তো সাধু ভাষার বাক্য বিন্যাস রীতি অনমনীয়, কিন্তু চলিত ভাষার বাক্য বিন্যাস রীতি অনেক নমনীয়। 2-11 নম্বর জায়গায় ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। হানাহানি, তো হানাহানি এটা হচ্ছে কি হবে? ব্যাস বাক্যটা হবে পরস্পর পরস্পরকে হানা এবং এটি হচ্ছে ব্যতিহারী বহুব্রীহি সমাস। এরপর 2-12 নম্বর হরিহরের পিতার নাম কি? তো হরিহরের পিতার নাম রামচাঁদ তর্কবাগীশ। 2-13 নম্বর অপু কাশি যাওয়ার জন্য কোন স্টেশনে ট্রেন ধরেছিল? তো অপু কাশি যাওয়ার জন্য মাঝের পাড়া স্টেশনে ট্রেন ধরেছিল। 3 নম্বর দাগে কম বেশি 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে, 2-4 নম্বর দেওয়া আছে। 3-1 নম্বর দাগে ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? দেখো ভারতীয় জেল বিষয়ে সুভাষচন্দ্র বসুর একটি পুস্তক লেখা না হয়ে ওঠার কারণ বই লেখার জন্য যে উদ্যম বা শক্তির প্রয়োজন সেই সময় তার কাছে সেই উদ্যম বা শক্তির অভাব ছিল। তাছাড়া তার বিভিন্ন সমস্যা ও অস্থিরতার কারণে সে চেষ্টার উপযুক্ত সামর্থ্যও ছিল না। এরপর 3-2 নম্বর সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন শুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? এখানে উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পের মূল চরিত্র শুভা কথা বলতে পারে না। দ্বীপ্রহর অর্থাৎ দুপুর বেলায় যেমন পথঘাট নির্জন এবং শব্দহীন হয়, সেভাবেই শুভার ভাষা ব্যবহারের অক্ষমতাকে লেখক নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন এই উপমা ব্যবহার করেছেন। 3 নম্বর হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। ডাস্টবিন নড়ে ওঠার অব্যাহতি পরে কি দেখা গেল? তো দেখো ডাস্টবিনটা নড়ে ওঠার অব্যাহতি পরে দেখা গেল ডাস্টবিনের দুপাশে 2টি মানুষ নিশ্চল, ওকে, তাদের বুকের স্পন্দন যেন বন্ধ হওয়ার জোগাড়। 4টি চোখে ফুটে উঠেছে ভয়, সন্দেহ আর উত্তেজনা। পরস্পরের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, দুজনে দুজনকে ভাবছে খুনি। পরের প্রশ্ন দেখো 4 নম্বর দেখে কম বেশি 30টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 2-4 নম্বর দেওয়া আছে। 4-1 প্রশ্ন ঘুরে দাঁড়াও কবিতায় ঘুরে দাঁড়াতে বলার কারণ ব্যাখ্যা করো। তো ঘুরে দাঁড়াও কবিতাটিতে কবি প্রণবেন্দু দাশগুপ্ত যে মানুষ প্রতি মুহূর্তে পিছিয়ে পড়ছে তাকে ঘুরে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন। নিজের স্থান বলে একটা কথা আছে যেটাকে ধরে রাখতে হয়, হয়তো প্রয়োজনে কিছু বদল ঘটাতে হয়।
কিন্তু নিজের জায়গা থেকে সরলে চলবে না, তাই কবি বলেছেন সরতে সরতে আর কতদূর কোথায় সরবে, একসময় ঘুরে দাঁড়াতেই হবে, নতুবা বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে। 2 নম্বর, শিকল পড়া ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন? তো শিকল পড়া ছল বলতে কবি প্রকৃতপক্ষে ভারতীয় স্বাধীনতাকামীদের স্বাধীনতা অর্জনে কারাবরণ করে শিকল পড়ার ভীতি দূর করাকে বোঝাতে চেয়েছেন। 3 নম্বর, স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো উদ্ধৃতাংশটি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে। তাৎপর্য কি না, বীজের মধ্যে থাকে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আগামীর সম্ভাবনা। যেহেতু স্বাধীনতার বিষয়টি মানুষের সেই লড়াই বা সংগ্রামের চিরাচরিত ইতিহাসের প্রবাহমানতাকেই ইঙ্গিতপূর্ণ করে তুলেছে, তাই কবি শক্তিশালী বীজ প্রবাহ কথাটি ব্যবহার করেছেন। 5 নম্বর দেখে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান দেখো 3 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র তাহার বড় ভালো লাগে কেন? দেখো, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র অপূর্ব বড় ভালো লাগে, কারণ বিপন্ন নায়ক কর্ণের উপর তার বড় মায়া হয়। কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করলে সেই অবস্থায় নিরস্ত্র অসহায় কর্ণকে অর্জুন তীর ছুঁড়ে হত্যা করেন। কর্ণের যন্ত্রণায় সমব্যথী হয়ে অপু তাকে বড় ভালোবাসে। 5-2 নম্বর, পথের পাঁচালীর রচনায় 26 নম্বর পরিচ্ছেদ অবলম্বনে আতুরি বুড়ির পরিচয় দাও। দেখো, আতুরি বুড়ি অপুর গ্রামে থাকা এক অসহায় গরিব বৃদ্ধা। গ্রামের লোকের ধারণা ছিল সেই বুড়ি নাকি বাচ্চাদের মেরে কচু পাতায় প্রাণ পুড়িয়ে জলে ডুবিয়ে রাখেন। এছাড়াও সবাই ভাবত সে ইচ্ছে করলে ছোট ছেলেদের রক্ত চোখের দৃষ্টি দিয়ে শুষে নিতে পারে। 6 নম্বর দাগে 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে, 5 × 10 নম্বর। 6-এর 1-এর প্রশ্ন দেখো, শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি এই বক্তব্যের সঙ্গে একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর লিখবে, হ্যাঁ, আমি এই বক্তব্যের সঙ্গে একমত, কারণ জেলবন্দি মানুষ শুধু শাস্তি পেলে দণ্ডদাতার প্রতি বিরূপ হতে পারে এবং সেই সঙ্গে সমাজের প্রতিও তার ঘৃণা জন্মায়। এমনকি মানব সভ্যতাও তার কাছে অর্থহীন মনে হতে পারে, মানুষ মনস্তত্ত্বহীন হয়ে পড়ে। তাছাড়া জেলের ভিতরের অবস্থা সম্পর্কে নেতাজি বলেছেন, সেখানকার সমস্ত আবহাওয়া মানুষকে বিকৃত অমানুষ করার উপযোগী। সেখানে অপরাধীদের নৈতিক উন্নতি হয় না, বরং তারা আরও হীন হয়ে পড়ে। এজন্য শাস্তির পাশাপাশি কারা শাসনবিধি পাল্টানো উচিত। 2 নম্বর, নাগরাজনের প্রতি রাজাপ্পা কিভাবে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। দেখো, রাজাপ্পার সহপাঠী নাগরাজন হঠাৎ উপহার হিসাবে পাওয়া একটি সুন্দর অ্যালবাম রাজাপ্পার বহু কষ্টে তৈরি করা অ্যালবামের গুরুত্ব ম্লান করে দেয়। ফলে তার সহপাঠীগণ যারা একসময় রাজাপ্পা এবং তার অ্যালবামের গুণগ্রাহী ছিল, হঠাৎ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এমনকি তার বহু অধ্যাবসায়ে তৈরি করা অ্যালবামটিকে ডাস্টবিনে ফেলার যোগ্য বলে উপহাস করতে ছাড়ে না। বন্ধুদের এই উপেক্ষায় তাকে নাগরাজনের প্রতি ঈর্ষান্বিত করে তোলে। 3 নম্বর, দুহাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার। কাঁদছে, শুধু কাঁদছে। রঞ্জন কোথায় রঞ্জন খেলায় গোল দিয়েও বা জিতেও কেঁদেছে কেন? অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে এভাবে বলতে পারে কি, বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে, এরপর সমর্থক আর সহ খেলোয়াড়দের উল্লাসের বিপ্রতীপে রঞ্জনের বিষণ্ণতার কোন রূপ ফুটে উঠেছে সেটা লিখতে হবে। ঠিক আছে, দেখো উত্তরটা কিভাবে লিখবে। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় গল্পে খেলোয়াড় রঞ্জন সরকার তার আগের ক্লাবের সব অপমান অবহেলার মধুর প্রতিশোধ নিয়েছে খেলার মাঠে তাদেরকে পরাজিত করে। সে গোল করার সঙ্গে সঙ্গে সমর্থক আর সহ খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠল। যুবভারতীয় গ্যালারি বাজি আর পটকার শব্দে মুখরিত হলেও রঞ্জন যেন মন থেকে খুশি হতে পারেনি। একটা চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলল। আসলে যে ক্লাবের হাসি কান্না সুখ দুঃখের সঙ্গে সে নিজেকে জড়িয়ে নিয়েছিল, আজ সে নিজেই সেই ক্লাবের পরাজয়ের কারণ হয়েছে। এই যন্ত্রণাটাকেই উপলব্ধি করে রঞ্জন ম্যাচের পরে মাথা নিচু করে সাজঘরে ঢুকে একটি বেঞ্চিতে দুহাতে মুখ ঢেকে শুয়ে পড়ল এবং তার দু চোখ দিয়ে জল ঝরতে লাগলো। পরের প্রশ্ন 7 নম্বর দেখে 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানেও প্রশ্নের মান 5 নম্বর করে, 5 × 10 নম্বর দেওয়া আছে।
7-11 প্রশ্ন, লোকটা জানলই না কবিতাটির মূল বক্তব্য লেখন। দেখো, সুভাষ মুখোপাধ্যায় রচিত লোকটা জানলই না কবিতায় ব্যক্তিটি একজন অর্থলোলুপ মানুষ। টাকা পয়সায় তার জীবনের ধ্যান জ্ঞান টাকা পয়সা উপার্জন করতে এবং তা সামলাতে তার জীবন অতিবাহিত হয়। হৃদয়ের খোঁজে তার অনীহা, মানুষের সান্নিধ্য তার কাম্য নয়। ইহকালে তিনি ধনবান এবং ভোগী, কিন্তু পরকালে পুঁজি শূন্য। তাই কবি তার মৃত্যুকে গুরুত্বহীন ঘটনা রূপে বর্ণনা করেন, কারণ বন্ধুহীন জীবন একেবারেই মূল্যহীন বা মৃত্যুর নামান্তর। 7-2 নম্বর, মাসি পিসি কবিতায় মাসি পিসি কারা? কবিতা অবলম্বনে মাসি পিসিদের জীবনযাত্রার পরিচয় দাও। দেখো, মাসি পিসি কবিতা মাসি পিসি বলতে কবি গ্রাম থেকে জীবিকার সন্ধানে শহরে আসা সমস্ত শ্রমজীবী মহিলাদের বুঝিয়েছেন। উদাস্ত পরিশ্রম করে এইসব মহিলারা তাদের সংসার প্রতিপালন করেন। তাদের জীবনে কোনো অবসর নেই, সমাজ তাদের সেবায় উপকৃত হয়। বিনিময়ে প্রাপ্য সম্মান ও অর্থ তারা পান না। এক কথায় চরম জীবন সংগ্রামের মধ্য দিয়ে তাদের দিন কাটে। দিন, মাস ও বছর কেটে যায়, তাদের কর্মধারায় কোনো পরিবর্তন আসে না। নেক্সট 7-3 নম্বর, স্বাধীনতা বলতে কি বোঝো? কি কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো? স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধীনে থাকা, ব্যক্তির স্বাতন্ত্র্য ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে বেঁচে থাকাই হচ্ছে স্বাধীনতা। নানা বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন, যেমন বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ের স্বাধীনতা। এছাড়া অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদার ব্যাপারেও মানুষের স্বাধীনতা থাকা প্রয়োজন। 8 নম্বর দেখে 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর, ঠিক আছে? 5 নম্বর দেওয়া আছে। 8-1 প্রশ্ন, অপু তার দিদির সঙ্গে কখনো আড়ি করবে না, ঠিক আছে? তোমাদের পথের পাঁচালী বই থেকে এই প্রশ্ন দেওয়া হয়েছে। দেখুন উত্তর লিখবো, অপু তার দিদিকে খুব ভালোবাসে। অপুর দিদি মাঝে মধ্যে আম, জাম, কামরাঙা, তেঁতুল লোভনীয় খাদ্যগুলি মাকে লুকিয়ে নিয়ে আসে এবং দুজনে মিলে খায়। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল কখনো দিদির সাথে আড়ি করবে না। সতু যেদিন তাদের খেলাঘরের দোকান থেকে মাকাল ফল চুরি করে পালায়, সেদিন তার দিদি সমস্ত বনবাজার ঘুরে সন্ধ্যায় একরাশ মাকাল ফল এনে দিয়েছিল। তার টাগর চোখের স্নিগ্ধ মমতা মাখা হাসি দেখে অপু সেদিন বুঝেছিল দিদি তাকে বড়ই ভালোবাসে। তাই অপু দিদির সাথে আড়ি না করার সিদ্ধান্ত নিয়েছিল। 8-2 নম্বর, অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে? দেখো, অজয় নীলমণি হাজরার যাত্রা দলের একজন বালক অভিনেতা। তার সঙ্গে অপুর বন্ধুত্ব হয়েছিল যাত্রা দেখতে গিয়ে। অজয় রাজপুত্রের অভিনয় করেছিল। তারপর যাত্রার শেষে অজয় পান খেতে যায়, সেখানে অপু তাকে পান কিনে দেয়। তারপর তাদের মধ্যে কথাবার্তা হয় এবং অপু অজয়কে বাড়িতে আসতে বলে। যাত্রা চলাকালীন অজয় রোজ অপুদের বাড়িতে খেতে যেত। অজয় যেহেতু অপুর সমবয়সী ছিল এবং অপু তাকে তার মনের কথা কিছু কিছু বলতে লাগলো। এইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। 9 নম্বর দেখা হচ্ছে, যে কোনো একটি বিষয়ে নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করা। প্রশ্নের মান 6 নম্বর। দেখো, 9-1 প্রশ্ন, ছাত্র সমাজ আদর্শ ও কর্তব্য। 9-2 এখানে দেওয়া আছে বিজ্ঞান, মনস্কতা ও কুসংস্কার। 9-3 নম্বর খেলাধুলার প্রয়োজনীয়তা, ঠিক আছে? এবং 4 নম্বর হচ্ছে ছাত্র জীবনে প্রতিযোগিতা। যে কোনো একটি বিষয়ে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। দেখো, প্রথমে আমরা ছাত্র সমাজের আদর্শ ও কর্তব্য, ঠিক আছে, এই প্রবন্ধ রচনাটি লিখছি। ভূমিকাতে তোমরা লিখবে, ছাত্র জীবন হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সময়। ভবিষ্যৎ জীবনের সফলতার জন্য এ সময় থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হয়। ছাত্র জীবনের গুরুত্ব, ভবিষ্যৎ জীবনের সুখ, সমৃদ্ধি ও উন্নতির বীজ ছাত্র জীবনেই বপন করতে হয়। ছাত্র জীবনের সুরক্ষায় ভবিষ্যৎ জীবনের পাথেয়। ছাত্র জীবনের কর্তব্য, অধ্যয়ন করায় ছাত্র জীবনের প্রধান তপস্যা। ছাত্র সমাজই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। এজন্য ছাত্রদের অন্যতম কাজ হল শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ ও আদর্শ জীবন গঠন করা। ছাত্র সমাজকে জ্ঞান বিজ্ঞানে উন্নত এবং শারীরিক শক্তিতে ও মানসিক দক্ষতায় বলীয়ান হতে হবে। এরপর দেখো, জনসেবামূলক কাজে অংশগ্রহণ। ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ, তাই ছাত্র জীবনে সকলের উচিত জনসেবামূলক কাজে অংশগ্রহণ করা। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা ছাত্রদের কর্তব্য। উপসংহার: ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, তাই এ সময় থেকে ছাত্রদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে উঠতে হবে। ছাত্ররা ভবিষ্যতে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে, তাই নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারলে দেশ ও জাতির জন্য তারা গৌরব বয়ে আনতে সক্ষম হবে। তো এরপর খেলাধুলার প্রয়োজনীয়তা, ঠিক আছে, এই সম্পর্কে আমরা একটি রচনা লিখছি। দেখো, ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গঠনের ভিত্তি। ছাত্র জীবন শরীর গঠনের সেরা সময়, এই কারণে অন্যান্য দেশের মতো আমাদের দেশের পাঠ্যক্রমেও গৃহীত হয়েছে শরীরচর্চা ও খেলাধুলার বিষয়টি। ড্রিল, ফুটবল, ক্রিকেট, হাডুডু, যোগব্যায়াম প্রভৃতির মাধ্যমে ছাত্রাবস্থা থেকেই স্বাস্থ্য রক্ষার দিকে উৎসাহিত করে তোলা হয়। শরীরচর্চা ও খেলাধুলা কেবল স্বাস্থ্য গঠন করে না, চারিত্রিক গঠনও সুদৃঢ় করে। খেলোয়াড় সুলভ উদারতা, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক প্রতিযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলা। ওকে, খেলাধুলাকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব। খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্ফূর্তি হয়। খেলাধুলা পড়াশোনাতে মন বসানোয় সহায়ক হয়ে ওঠে। এছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব যেমন সৌহার্দ্য, দলগত ঐক্য, মূল্যবোধ, খেলার সুযোগ, মনোভাব, হাল না ছাড়া ইত্যাদির বাস্তব প্রয়োগ হয় খেলাধুলার মাধ্যমে। বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন সচেতনতামূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলায় পারদর্শী ছাত্র বা ছাত্রীকে সন্ধান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম সুঠাম স্বাস্থ্য ও নিরোগ জীবনের অধিকারী হতে পারবে। দেখো, নেক্সট হচ্ছে 10 নম্বর থেকে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করা। প্রশ্নের মান এখানে 4 নম্বর দেওয়া আছে। 10-এর 1 প্রশ্নে বলা হচ্ছে, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদক একটি চিঠি পাঠান। কিভাবে লিখবে চিঠিটি? দেখো, সম্পাদক সমিবেশু সংবাদ প্রতিদিন, এখানে একটি সংবাদপত্রের নাম লিখতে হবে। আমরা সংবাদ প্রতিদিন, ঠিক আছে, এই সংবাদপত্রের নামটা লিখলাম এবং এর পুরো ঠিকানাটা এখানে লিখতে হবে, ঠিক আছে। যেমন আমরা এখানে লিখলাম 20 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 700072, এবং ডান দিকে এখানে একটি তারিখ আমরা লিখবো, যেদিনকে লিখছি সেদিনকে তারিখ দেবো, ঠিক আছে। বিষয় হচ্ছে আবর্জনার স্তূপ সাফাই। তো এখানে লিখছি, দেখো, সবিনয় নিবেদন, আমি বর্ধমান পুরসভার অধীন 23 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আমাদের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। সেই স্তূপ থেকে নির্গত পচা গন্ধে এলাকাবাসীর প্রাণ অষ্টাগত, সেই সঙ্গে বেড়েছে মশা মাছির সমস্যা। এছাড়াও কাক, কুকুর এবং বেড়ালের জন্য আবর্জনা চারিদিকে ছড়িয়ে পড়ে পথঘাট ভীষণ নোংরা করে তুলেছে। এই জঘন্য পরিস্থিতির জন্য দায়ী এই অঞ্চলে নিযুক্ত বর্ধমান পুরসভার সাফাই কর্মী। তার দীর্ঘ অনুপস্থিতির ফলেই এই এলাকার এমন হাল। পুরসভাকে বারবার এই বিষয়ে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাই আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে সরকার এবং পুর কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাতে চাই। আশা করি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন, ঠিক আছে। নমস্কারান্তে এখানে নিজের নামটা লিখবে এবং নিজের পুরো ঠিকানাটা বাদিকে এখানে নিচে লিখবে। ওকে, এরপর দেখো, আরও একটি পত্র তোমাদের এখানে রয়েছে। 10-এর 2 নম্বর দেখে যে কোনো একটি করতে হবে। বলা হচ্ছে, গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা কেন্দ্র গড়ে তোলার আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত দৈনিকে একটি চিঠি প্রেরণ করো বা একটি পত্র লিখতে হবে। তো এখানেও তোমরা কি করবে, সম্পাদক সমীপেশু এবং একটি সংবাদপত্রের নাম লিখবে। এখানে আমরা বর্তমানে এই সংবাদপত্রের নামটা লিখলাম, 6 JBS হ্যালডেন অ্যাভিনিউ, ঠিক আছে, কলকাতা 700105, এটা ঠিকানাটা লিখলাম এবং ডান দিকে তারিখ লিখলাম। বিষয়টা কি না, গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষা কেন্দ্র গড়ে তোলার আবশ্যকতা। সবিনয় নিবেদন। এরপর দেখো কি লিখবো আমরা, বর্তমান যুগে কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। এজন্য স্কুলে কম্পিউটার শিক্ষা কেন্দ্র গড়ে তোলা দরকার। শহরাঞ্চলে এ বিষয়ে ইতিমধ্যেই নজর কাড়া অগ্রগতি স্পষ্ট, কিন্তু গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে এ ব্যাপারে এখনও অনেকটা পিছিয়ে আছে। গ্রামের বেশিরভাগ পড়ুয়া
গরিব পরিবার থেকে আসে, তাদের বাবা মায়ের কম্পিউটার কিনে দেওয়ার সামর্থ্য নেই। এছাড়া সামর্থ্য থাকলেও কম্পিউটারের উপযোগিতা এবং প্রিয়জনদের উপর পরিবারের সদস্যরা ভালোভাবে ওয়াকিবহাল নন। ফলে মেধা থাকা সত্ত্বেও গ্রামের স্কুলগুলির বহু ছেলে মেয়ে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব সরকারের গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শেখানোর ব্যবস্থা নিশ্চিত করা উচিত। আশা করি বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন। ঠিক আছে, নমস্কারান্ত এখানে নিজের নাম লিখবে এবং নিজের পুরো ঠিকানাটা এখানটায় বাঁদিকে নিচের এখানটায় লিখবে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের বাংলা বিষয়ের তোমাদের থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার এখানে সিলেবাস, নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ আমরা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, তাই সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে। ওকে, আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে তোমরা ভিডিওর পাশে পিডিএফগুলোও কিন্তু পাবে। ওকে, ভিডিও দেখার পর চাইলে তোমরা সেখানে পিডিএফ থেকে প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।